নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি কৌশিক। আপনারা যারা দর্শকবৃন্দ আমাদের রয়েছেন, আপনারা প্রত্যেকেই ছোট বয়সে বা এখনো যারা যুবক, যারা ছোট, তারা ক্রিকেট খেলেন, ক্রিকেট দেখেন টিভিতে, পাড়ার মোড়ে ক্রিকেট খেলেন, গলিতে ক্রিকেট খেলেন। সেই ক্রিকেট খেলতে খেলতে একটা সময় অনেকে ক্রিকেটকেই কেরিয়ার হিসেবে বেছে নেন এবং অবশ্যই সেটাতে কিন্তু লাল বলের ক্রিকেট, ডিউস বলের ক্রিকেট, এরকম বিগত দিনের ভুরি ভুরি ইতিহাস আছে তার। কিন্তু পাড়ার ক্রিকেটে টেনিস বলে ক্রিকেট খেলেও কেরিয়ার করা যায়। হ্যাঁ, এই জেড জেনারেশনের যুগে এটাই কিন্তু আমরা দেখছি এবং আজকে এই নিয়েই আমাদের অনুষ্ঠান। টেনিস বলের ক্রিকেটে গেম চেঞ্জার সরোজ, তার মানে দুর্গাপুরের সেই সুযোগ্য ছেলে যার নামে আজকের এই অনুষ্ঠান। কিন্তু কেন এই অনুষ্ঠান সেটা অবশ্যই আপনাদেরকে পরে বলবো। আগে আজকের আমাদের স্টুডিওতে আমাদের অতিথি সরোজ প্রামাণিক, তার সাথে আগে পরিচয় করে দিই। সরোজ, অনেক অনেক স্বাগত আপনাকে 99 নিউজ বাংলার চ্যানেল। সরোজ প্রামাণিক দুর্গাপুরের টেনিস বলের ক্রিকেটের রাজা বলা যায়, সম্রাট বলা যায়, যেভাবেই আপনারা ডাকবেন। ছোটবেলা থেকে টেনিস বলে ক্রিকেট খেলেছেন, গলি মাতিয়েছেন, পাড়া মাতিয়েছেন, আর এখন কিন্তু দেশ বিদেশের মাটিতেও মাতাচ্ছেন সরোজ। হ্যাঁ, টেনিস বলে ক্রিকেট খেলে। আমি প্রথমে আজকে সরোজের কাছে আসবো, বেশি ভূমিকা না করে। তারপরে আস্তে আস্তে আমার পিছনে যে ব্যানারটা আপনারা দেখতে পাচ্ছেন ISPL, এটাও বা কি সেটা জানবো। আমি সরোজকে প্রথমেই জিজ্ঞেস করব, সরোজ, আপনি খেলা শুরু করেছিলেন ক্রিকেট খেলা টেনিস বল দিয়ে, কিভাবে শুরু হয়েছিল এই জীবনটা যদি খুব সংক্ষেপে একটু বলেন। শুরু তো করেছিলাম পাড়া দিয়েই। পাড়াতে যেভাবে সবাই শুরু করে নর্মালি, যেমন আমরা একটা এজের পর যেমন পাড়াতে খেলতে যাই, ক্রিকেট খেলতে যাই, সেইভাবেই চালু করেছিলাম। তারপর আমি শুরু করলাম ডিউজে, মানে লেদার বলে যেটা, ক্লাব স্যান্টোসের হয়ে ফার্স্ট আমি ডিউজ বল খেলি। তারপর সেখান থেকে সাব ডিভিশনে খেলি। ডিউজেও অনেকটা আমি ভালো খেলতাম, বোলিং করতাম, ব্যাটিং করতাম। ডিউজের যারা আমাদের কোচ ছিল, মোহন দা, সন্দীপ দা, ক্লাব স্যান্টোসে যারা সেক্রেটারি ছিল সন্দীপ দা, তারা আমাকে বলে কি তুমি ডিউজ বলে নিজের কেরিয়ার করো, ডিউজে তুমি ভালো করতে পারবে। তো আমি তখন তার জন্য এগিয়েও গেছিলাম। আমি 2012-13-তে কন্টিনিউ সাব ডিভিশন, আমাদের যেটা দুর্গাপুর সাব ডিভিশন, আমরা কন্টিনিউ 3 বছর থেকে 4 বছর চ্যাম্পিয়ন হই, যেটা সাব ডিভিশনের টুর্নামেন্ট হয়। তারপর আমরা ক্লাব ফরম্যাট খেলি, মানে যেটা আসানসোল সাব ডিভিশনের সাথে দুর্গাপুর সাব ডিভিশনের হয়। তারপর আমরা ডিস্ট্রিক্ট খেললাম। আমি তারপর ডিস্ট্রিক্ট খেলার পর একটা নর্মস হলো কি এবারে তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো আমি যখন চাকরির জন্য অ্যাপ্লাই করার জন্য CLW, আমাদের চিত্তরঞ্জন লোকোমোটিভ বিভাগ, CLW-তে আমি গেলাম ট্রায়াল দিতে। সেখানে 22টা প্লেয়ারের মধ্যে 7টা প্লেয়ারকে তারা সিলেক্ট করবে রেলওয়ে চাকরির জন্য। তো আমি গেলাম নিজের বেস্ট দেওয়ার জন্য, কি আমি জানি কি আমার মধ্যে যা পটেনশিয়াল আছে আমি নিশ্চয়ই 100% করতে পারবো। কিন্তু সেখানে জানি না কেন আমাকে তারা সিলেক্ট করলো না। আমি সব কিছু ভালোই করলাম, ব্যাটিংও করলাম, বলিংও করলাম, ইভেন কি যে আমার জায়গায় যে ছেলেটাকে নিচে তার থেকেও আমি বেটার করলাম। কিন্তু সে অনলি চান্স পেলো কি জন্য, কি সে আন্ডার 19 স্টেট খেলে এসছে, আমি ডিস্ট্রিক্ট খেলে এসেছি। তো সেইখানে আমি একটা বড় ধাক্কা পেলাম ডিউজে। আর তখন আমি টেনিস খেলা অলরেডি চালু করেছি, মানে আমি নর্মালি, মানে এই লোকালে আমাদের যেমন বাঁকুড়া, বীরভূম, দুর্গাপুর, এইদিকে আমি ফেমাস অলরেডি হতে মানে হয়ে গেছি তখন, কি তুমি ভালো ডিউজের সাথে টেনিসটাও ভালো খেলো। আর টেনিসে অলরেডি তখন আমি বাইরে টুর্নামেন্ট খেলাও চালু করে দিই। এটা কোন কোন সময়কার, কোন সালে? এটা হচ্ছে মানে যে বছর এই ট্রায়ালটা ছিল সেটা হচ্ছে 2012-13। আচ্ছা। 2012-13 ওই সময়। হুম। তো যখন ডিউজের এই মানে এতটা ব্যর্থ আমি পেলাম, কারণ আমি আমি জানি কি আমি, মানে যদি আমি সিলেক্ট হতাম তাহলে আমি কতটা দিতে পারতাম রেলওয়ের জন্য, বা পরবর্তীকালে যদি আমি
রঞ্জিতেও রঞ্জি, খেলতে পারতাম, দিলীপ। বা আমি আইপিএলও যেতে পারতাম, বা আমি ইন্ডিয়ারও হয়ে খেলতে পারতাম। আমার মধ্যে সেই পোটেনশিয়ালটা ছিল, কিন্তু সিএলডব্লিউর যারা সিলেক্টেড ছিল তারা সেটা আমার মধ্যে দেখতে পায়নি, জানি না কেন। কারণ এত ভালো করা সত্ত্বেও পরবর্তীকালে তাদের সাথে অনেক কথাও হয়েছে, তারা বলেছে যে তুমি ডিজার্ভ করতে, কিন্তু তোমাকে দেওয়া হয়নি। তো আমি ওইটা লাক, মানে আমি ভেবে নিয়েছিলাম কি লাকে আমার ছিল না, তাই হয়নি। কিন্তু সেই সময় থেকে আমি ডিউজটাকে আমি ছেড়ে দিয়েছিলাম। ডিউজ আমি তারপর থেকে আর খেলিনি। তারপর আমি চলে এলাম টোটালি টেনিসে। টেনিসে আমি যে মান সম্মানটা আমি অ্যাজ আ প্লেয়ার, বা আমি যে খেলি, আমি যে আমার মধ্যে যে ক্যাপাবিলিটি, যেটা পাওয়ার আমার দরকার ছিল, আমি টেনিস থেকে পেয়েছি। তাই টেনিসটাকে আমি নিজের প্রফেশন হিসাবে করেছি। সরোজ, একটা বিষয় আমি জানতে চাইবো তোমার কাছে, সেটা হচ্ছে যে একটা সময়, মানে একটা সময় ধরো আমরাও যখন ছোটবেলাতে ক্রিকেট খেলেছি, আমরাও টেনিস দিয়েই শুরু করেছি জীবন। তারপরে কেউ কেউ হয়তো ডিউজ খেলে তারা প্রতিষ্ঠিত হয়েছে, খেলাধুলার ক্ষেত্রে চাকরি পেয়েছে। তোমার ক্ষেত্রে একটা ব্যাড লাক, তুমি চিত্তরঞ্জন লোকোমোটিভে চাকরিটা পাওনি বা সিলেক্ট হওনি। সেখান থেকে তোমার একটা জেদ চেপে গিয়েছিল, তুমি ডিউজ বলে খেলা ছেড়ে দিয়েছো যেমনটা তুমি বললে, এবং তারপরে তুমি টেনিস শুরু করেছো। তো সেই সময়টাতে টেনিস বলের প্রচারটা তো সেইভাবে ছিল না। এই যে প্রচারটা, টেনিসেও ক্রিকেট খেলে যে কেরিয়ারে একটা দিক করা যায়, এটা কোন সময় থেকে ঠিক শুরু হলো? এইটা শুরু হলো 2016 থেকে। কারণ তখন টেনিস ক্রিকেটটা হতো আমাদের বেঙ্গলে, একটু চাকিং অ্যালাউ ছিল, মানে থ্রো বলের একটু পরম্পরাটা ছিল, কারণ ঠিক, ম্যাক্সিমাম জন থ্রো বল থ্রো করতো। বল করতো। তো তখন আমরাও ভাবিনি কি টেনিস ক্রিকেটটা একটা সময় এতটা বাই প্রফেশনাল হয়ে যাবে, কারণ কেউ এইটা দিয়ে এত টাকা আর্ন করবে কি তাকে আর পরবর্তীকালে পিছনে আর ভাবতে হবে না কিছু। মানে একটা গভর্নমেন্ট সার্ভিস বা একটা নর্মাল সার্ভিসে যে স্যালারি পায়, তারা সেই স্যালারির মতোই একটা পেমেন্ট পাবে, নিজের সংসার চালাবে, নিজের সব কিছু যাবতীয় যা খরচাপাতি চালাবে। এটা আমরা কোনোদিনও ভাবিনি। আর টেনিস ক্রিকেটে সেই সময়ে, যেমন 2000, আমি 13, 14, 15 কথা বলছি, সেই সময় আমিও ভেবেছিলাম কি টেনিস ক্রিকেট খেলে কি করব, কারণ এত এত চাকিং খেলা হচ্ছে, এটার ফিউচারও কিছু আমি বুঝতে পারছি না। তারপর ধীরে ধীরে যখন আমরা বেঙ্গল থেকে বাইরে খেলতে গেলাম, বাইরে দেখলাম কি ফেয়ার বলের খেলা হচ্ছে, মানে হাত ঘুরিয়ে বল হচ্ছে। হুম। তখন ধীরে ধীরে আমাদের বেঙ্গলেও চাকিংটা বন্ধ হয়ে ফেয়ার বল এলো, তখন ধীরে ধীরে ক্রিকেটটা আরো ডেভেলপমেন্ট হতে, উন্নতি হতে থাকলো। এটা এই এই বেঙ্গলের বাইরে এটা কোন কোন স্টেটে বেঙ্গলে হতো? মানে আমি অল ওভার স্টেট, যত আমাদের যত স্টেট আছে আমাদের ইন্ডিয়াতে, সব স্টেটেই আমি পার্টিসিপেট করেছি, সব স্টেটেই খেলেছি ওপেন টুর্নামেন্টে, মানে অল ইন্ডিয়া বেসিক যে টুর্নামেন্টগুলো হয়, হুম। সব স্টেটেই আমি পার্টিসিপেট করেছি। আচ্ছা, এই যে টুর্নামেন্টগুলোর কথা তুমি বলছো, এই টুর্নামেন্টগুলো কি কোনো পার্টিকুলার সংস্থা অ্যারেঞ্জ করাতো বাইরের স্টেটে, নাকি কোনো মানে গভর্নমেন্ট স্পন্সর ছিল না না, কিছু? গভর্নমেন্ট স্পন্সর করতো না। যেমন ক্লাবের, যেমন ক্লাব যেমন হায়ার করে নিজের প্লেয়ার, ক্লাব হুম। করে আমাদের বেঙ্গল থেকেও কিছু কিছু ক্লাব আছে, তারাও ওইখানে এন্ট্রি করে খেলে, প্লেয়ারকে তারা হায়ার করে নিয়ে আসে, বা আমরা অন্য স্টেটের কোনো ক্লাবের হয়ে হায়ার হয়ে যাই, এইভাবে। আচ্ছা, এই মানে সেই সময় থেকে, এই 2016-র পর থেকে এইটা এইটা খুব বেশি করে প্রচলন শুরু হলো যে হ্যাঁ টেনিস ক্রিকেটেও একটা সম্ভাবনা মানে মানে খুললো। হ্যাঁ, 2016-র পর থেকে শুরু হলো কি, চাকিং বন্ধ হয়ে গেল, মানে যে ফেয়ার একদম প্রপার যে ক্রিকেট, সেই খেলা হ্যাঁ, চালু যেভাবে হলো। ক্রিকেটে হ্যাঁ, বল হয় সেভাবে। সেই ক্রিকেট চালু হলো। হুম। সবাই সবাই দেখতে থাকলো কি এবারে ক্রিকেটটা আমাদের বেঙ্গলে ভালো হচ্ছে। তারপর অনেক বাইরের প্লেয়ার আসা শুরু হলো, যেমন আমাদের বেঙ্গলে এখন দিল্লি, মুম্বাই, ইউপি, পাঞ্জাব, সব প্লেয়াররা এখন এসে খেলে, তারা আর্ন করে, মানে এত টুর্নামেন্ট হয় বেঙ্গলে। তো এখন ক্রিকেটে বলতে গেলে বেঙ্গল এখন 1 নম্বরেই আছে, মানে টেনিস ক্রিকেটে এত টুর্নামেন্ট হয়। মোটামুটি তুমি নিজে সারা বছর কটা টুর্নামেন্ট খেলো অ্যাভারেজ গত লাস্ট সা- 5-6 বছরে? সারা বছরের টুর্নামেন্ট আমি টোটাল ম্যাচ বলতে, আমি টোটাল ম্যাচটা বলছি, টুর্নামেন্ট তো টুর্নামেন্ট মিনিমাম 60 থেকে 70টা। সারা বছরে? হ্যাঁ, সারা বছর 60 থেকে মানে 70টা। সারা বছরে 60 থেকে 70টা টুর্নামেন্ট, মানে তো মাসে প্রায় 5টা করে টুর্নামেন্ট। মাসে 5টা নয়, মাসে 30টা টুর্নামেন্ট। মাসে 30টা বলতে গেলে মানে ম্যাচ আর কি, মানে না প্রতিটা না, দিনই ম্যাচ না? নয়, আমি বলছি একটা একটা টুর্নামেন্ট 2 দিন হয়, মানে 8টা বা 16টা টিমের খেলা হয়, হুম। একদিন আমরা খেললাম, আবার ফাইনাল ডেতে গেলাম। হুম। মানে আমি ওই 15টা টুর্নামেন্ট হচ্ছে, 15 টুর্নামেন্ট এক একটা মাসে। আচ্ছা, দীর্ঘদিন ধরে তুমি টেনিস ক্রিকেট খেলছো, কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য, বল করো নাকি ব্যাটিং নাকি আ- অলরাউন্ডার? আমাকে তো সবাই অলরাউন্ডারই বলে গেছে, অলরাউন্ডারে আমি সবার কাছে পরিচিত, তাই ব্যাটিং বোলিংয়ে আমার মনে হয় ব্যাটিংও আমি ঠিকঠাক 100-এ 100 দিতে পারি, আর বোলিংও 100-এ 100 দিই। কখনো কখনো দুটোতেই
কিছু মানে আপ ডাউন হয়, আবার কখনো কখনো দুটোই ভালো হয়। আচ্ছা, এই আইএসপিএল হুম। এর ইতিহাসটা একটু বলো তো, মানে এটা কিভাবে ইন্ট্রোডিউস হলো? মানে একেবারে আইপিএল এর ধাঁচে টুর্নামেন্ট। আইপিএল আমরা সবাই জানি ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ গোটা বিশ্বে সমাদৃত, এবং যে তারপরেই এই আইএসপিএল, ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ, মানে টেনিস বলের ক্রিকেটেও আইপিএল ধাঁচের টুর্নামেন্ট, কিভাবে হলো এটা? এইটা তো মানে সমস্ত টেনিস যারা খেলে তাদের কাছে একটা ড্রিম কাম ট্রু। মানে যেখানে সচিন টেন্ডুলকার যেখানে ইনভলভ আছে, সচিন টেন্ডুলকার যেখানে ট্রফি নিয়ে গ্রাউন্ডে ঢুকছে, আবার ফাইনালের দিনে ট্রফি নিয়ে সেই ট্রফিটা যে উইনিং টিম তাদের হাতে তুলে দিচ্ছে বা যার হাতে তুলে দিচ্ছে, মানে এটা মানে সত্যিকারের বলতে এটা ড্রিম কাম ট্রু। আর টোটালি এটা আইপিএলই ফরম্যাট। কারণ আমরা যখন আমি কলকাতার হয়ে এই বছর খেলেছি, আগামী প্রিভিয়াস 2 ইয়ার্স কলকাতা টাইগার্স। টাইগার্স অফ কলকাতা, হ্যাঁ, Tigers of Kolkata। প্রিভিয়াস 2 ইয়ার্স আমি বেঙ্গালুরু হয়ে খেলেছিলাম। হুম। তো এই বছর আমরা ফাইনাল খেলেছি, ফাইনালে রানার্স হয়েছি। তো আইপিএল সরি এই আইএসপিএলটা মানে আমাদের আমাদের ক্রিকেটের মানে টেনিস ক্রিকেটদের লাইফে একটা মানে কি বলবো একটা এভলিউশন টাইপের। মানে এমনি আমরা ভাবতেও পারিনি কি টেনিস ক্রিকেটে অকশন হবে, এত এত টাকা প্লেয়ার কামাবে। তারপর এটা একদম কি আইপিএল এর ধাঁচেই এখানে অকশন হয়? একদম পুরো আইপিএল এর আছে। এই বছর সব থেকে হাইয়েস্ট পেমেন্ট মনে হয় 32 লাখ পেয়েছিল একটা প্লেয়ার আচ্ছা। অকশনে। আমি পেয়েছিলাম 22 20 লাখ সামথিং কিছু পেয়েছিলাম, 20 to 16। তো এই বছর সব থেকে হাইয়েস্ট আমার বিট ছিল, কারণ ফার্স্ট বারে পেয়েছিলাম 19, সেকেন্ড বারে পেয়েছিলাম 16, এইবারে আমার 20 ছিল। আচ্ছা সরোজ, একটা প্রশ্ন করি। আইপিএল এ যেরকম এই যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে, আমরা যেটা দেখি আর কি, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, এক একজন মালিকানাধীন, যেমন নীতা আম্বানি মুম্বাই ইন্ডিয়ান্স, শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্স, তো এখানেও কি এরকম যারা কোনো বিগ শটস তারা ফ্র্যাঞ্চাইজি নিয়ে আছে? সেম আমাদের টিমের অনার ছিল আকশা কাম্বোজ। আপনারা কখনো যদি তাকে সার্চ করেন গুগলে দেখতে পাবেন তাদের মানে তারা কি আজকের ডেটে তারা কোন পজিশনে। আর মাঝি মুম্বাইয়েরও অনেকই বড় ভালো ওনার, ব্যাঙ্গালোরেরও ভালো ওনার, হায়দ্রাবাদের যে টিম আছে সেও খুবই ভালো। মানে আমি নাম বলতে পারছি না, নাম অতটা মনে নেই, কিন্তু তারা ইন্ডিয়ার কি আমি বলবো এশিয়ার একটা রিচেস্ট পার্সন। তারা এই টুর্নামেন্টে যুক্ত হয়ে এই টুর্নামেন্টটিকে, তারপর আমাদের যারা কমিটিতে আছে, কমিটিতে সচিন টেন্ডুলকার আছে, আশিস সেলার আছে, তারপর আমাদের সুরজ সামাত আছে, সবাই তারা নিজেদের জায়গায় খুবই বড় লোক, মানে বড় একটা এই পার্সন। টুর্নামেন্ট গুলো হয় কোন মাঠে, মানে কোথায় কোথায় খেলা হলো? এই বছর হয়েছিল সুরাতে লাল ভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে, আচ্ছা। ইন্টারন্যাশনাল স্টেডিয়াম সেটা। সেখানে সবকিছু ম্যাচ হয়েছে, ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে, রঞ্জিও ম্যাচ হয়েছে, সবকিছু ম্যাচ হয়েছে। আচ্ছা, আইপিএল এ যেরকম বিদেশি প্লেয়াররা বা কোটা থাকে, এখানেও কি সেরকম বিদেশি প্লেয়ার আসে? না, এইটা এখন ফরম্যাট ধীরে ধীরে আমার মনে হয় অল ওভার ইন্ডিয়াতে এটা চালু হতে পারে। কারণ ইন্ডিয়াতে যেভাবে টেনিসটা খেলা হয়, আমাদের গালফ কান্ট্রি বা আমাদের পাশাপাশি যে নেইবার কান্ট্রিগুলো আছে সেখানেও টেনিস খেলা হয়। তো ধীরে ধীরে যে কমিটি আছে আইএসপিএল কমিটি, তারাও হয়তো কিছু ডিসিশন নেবে পরবর্তীকালে এটাকে একটা অল ওভার ইন্টারন্যাশনাল করার জন্য। তো বাকি দেখা যাক আইএসপিএল কি করে। এবারে কটা টিম ছিল? এবছর 8টা টিম ছিল। আচ্ছা, চ্যাম্পিয়ন হলো চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সিংহাম, আর রানার্স হয়েছে টাইগার্স অফ কলকাতা। আচ্ছা, এই যে আইএসপিএল, তো এটাতে তুমি বলছো, আপনি বলছেন যে সচিন তেন্ডুলকাররা রয়েছে এর কমিটিতে রয়েছে, তো বিসিসিআই বা আইসিসি কখনো এরকম ইচ্ছে হয় না যে এরকম একটা টুর্নামেন্টকে অনুমোদন দিক? কি মনে হয়? জানি না, ফিউচারে আসতেও পারে, কিন্তু আমার মনে হয় যে সমস্ত পার্সনরা এতে ইনভলভ আছে, আশা করি কোনো না কোনো একদিন আসতেই পারে। আচ্ছা, এই যে টেনিস বলে যে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, এর গোটা দেশ মিলিয়ে কোনো টিম তৈরি হয় না, বা সেটা বাইরে গিয়ে খেলতে যাবে, মানে এরকম কি হয়েছে? হ্যাঁ, আমি খেলেছি একবার, ইন্ডিয়ার টিম হয়েছিল, সেখানে আমি পাকিস্তানের এগেনস্টে খেলেছিলাম। সেটা হচ্ছে 2019-এ, করোনার আগে। আচ্ছা। মানে করোনা স্টার্ট হচ্ছে তার আগে আমি তখন দুবাই শারজা স্টেডিয়ামে খেলেছিলাম। দুবাইতে? হ্যাঁ, দুবাই শারজা স্টেডিয়াম, যেটা শারজা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ওতে খেলছিলাম।
তো সেই অভিজ্ঞতাটা একটু মানে সেটা পাকিস্তানের সাথে, হ্যাঁ, পাকিস্তানের সাথে মানে ছিল। যাদেরকে গ্রেট রাইভালরি অফ ইন্ডিয়া বলা হয়। হ্যাঁ, পাকিস্তানে ছিল। আমি মানে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি একজন ছিলাম, ওয়েস্ট বেঙ্গল থেকে আমি সিলেক্ট হয়েছিলাম। বাকি মুম্বাই, গুজরাট, মুম্বাই গুজরাটের প্লেয়ার ছিল ম্যাক্সিমাম। হুম। আর ওই ম্যাচে আমি 2 ওভার বল করেছিলাম, মনে হয় 2-3টে উইকেটও নিয়েছিলাম। আর ব্যাটিংয়ে আমি নামতে হয়নি, কারণ তারা পাকিস্তান বেশি রান করতে পারেনি। না, আমরাই ফার্স্ট ব্যাটিং করেছিলাম, তারা অল আউট হয়ে গেছিল। আর অভিজ্ঞতা বলতে, মানে একটা টেনিস ক্রিকেটের হয়ে মানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে হ্যাঁ, যাওয়া। ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্টেটিভ করাটা খুবই, মানে আমার কাছে তো, মানে আমি কি বললাম, যেটা আমাকে ডিউজে আমি করতে পারতাম, সেটা আমাকে টেনিসে আমাকে দিয়ে দিয়েছে। মানে যে স্বপ্নটা একটা সময় দেখেছিলেন হ্যাঁ। ডিউজে আমি করব, দেশের প্রতিনিধিত্ব করব, সেটা সেটা আমি মানে টেনিস টেনিসে। বলে দিয়েছে। তাহলে কি এটাকে কি পরবর্তীকালে কেরিয়ার হিসেবে না, বেছে নিলেন? আমার এখন ক্যারিয়ার এইটাই, প্রফেশনাল। যতদিন আমি ক্রিকেট খেলবো, টেনিসই খেলবো। ডিউজটাকে আমি প্রচন্ড ভালোবাসি। ডিউজ এখনো আমাকে আমি কলকাতার কিছু কিছু ম্যাচ খেলি, কর্পোরেট কিছু ম্যাচ হয়, কর্পোরেট ম্যাচ খেলি, মারোয়ারি প্রিমিয়ার লিগের কিছু কিছু ম্যাচ খেলি। তবে ডিউজটাকে আমি খুবই ভালোবাসি। আমি তো আইএসপিএল এর ফাইনালও দেখলাম, সচিন তেন্ডুলকর নিজে এসেছিলেন, মানে এটা তো একটা বিরাট বড় প্রাপ্তি এই লেভেলের ক্রিকেটারদের কাছে। হ্যাঁ, খুবই বড় প্রাপ্তি। আমি স্পেশালি হাতও মিলালাম, পা ছুতে গেলাম, তো বললো না না না, এমনি করো না, তোমরা অনেক আগিয়ে যাও। তো সেই একটা গ্রেট, মানে এগুলো মানে স্বপ্ন ভাবিনি কি। মানে কোনো টিপস পেলেন সচিনের কাছে? না, অত আমাদের কথা বলা এলাও ছিল না, কারণ স্যারের সাথে কারণ অনেক প্লেয়ার থাকে, তো এত এলাও থাকে না। তো যতটুকু হাত মিলিয়ে আর পা ধরতে গেলাম, তো ছুতে। তোমরা তো ফাইনালিস্ট ছিলে। হ্যাঁ, আমরা ফাইনালিস্ট ছিলাম, আমাদেরকে রানার্স ট্রফি দেওয়ার সময় দেখা হয়েছিল। তো বিসিসিআই বা আইসিসি, আমি আমি বিসিসিআই এর কথাই বলবো, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, তাদের কোনো কর্তার সাথে কখনো কথা বা কোনো এরকম কিছু হয়েছে যে আগামী দিনে টেনিস ক্রিকেটকে বিসিসিআই প্রমোট করবে? না, সেটা তো আইএসপিএল এর যারা কমিটিতে আছে তারাই বলতে পারবে। এটাতে আমি এখন কিছু আমি কমেন্ট করতে পারবো না, মানে কারণ আইএসপিএল কমিটিতে অ্যাকচুয়ালি কারা আছেন? আইএসপিএল, সচিন আছেন? হ্যাঁ, সচিন আছেন, সুরজ সামাত আছেন, দীপক চৌহান আছে, আশিস সেলার আছে। আচ্ছা। তারাও মানে বিসিসিআই সব প্রোগ্রামেও পার্টিসিপেট করে। হুম। তো ফিউচারে যদি কোনোদিনও চলে আসে, তো সব যারা টেনিস ক্রিকেটার আছে তাদের জন্য খুব ভালো হবে। সরোজের কথা আমরা শুনলাম যে টেনিস ক্রিকেটেও যে কেরিয়ার করা যায় তার একটা জ্বলন্ত উদাহরণ সরোজ প্রামাণিক, দুর্গাপুরের ছেলে। এরকম অনেকেই আছে বাংলার, আমরা দেখেছি আইএসপিএল 3-তে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সিংহাম, এবং তারপরে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন জগৎ সরকার, তিনিও হুগলির ছেলে, সম্ভবত তারকেশ্বরের ছেলে। জগৎ সরকারকে আমরা দুর্গাপুরেও বহুবার খেলতে দেখেছি, সরোজের সাথে ইনফ্যাক্ট খেলতে দেখেছি, আমাদের ভগৎ সিং ক্রীড়াঙ্গন স্টেডিয়ামেও তারা ক্রিকেট খেলে গিয়েছেন, আমরা দেখেছি। তো টেনিস ক্রিকেট কিন্তু এখন একটা আলাদা দিগন্ত খুলে দিয়েছে, এটা বলাই বাহুল্য, এবং অন্যতম মাধ্যম যেটা বললো, একটা রেভলিউশন এনেছে আইএসপিএল, ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ। অর্থাৎ যারা গলির ক্রিকেট খেলছে, বড় হচ্ছে, পাড়ার ক্রিকেট খেলে বড় হচ্ছে, এরকম ক্রিকেট কিন্তু এই মুহূর্তে আইএসপিএলের মাধ্যমে সবার সামনে আসছে। এবং সরোজরা আশা করছে আগামী দিনে হয়তো বিসিসিআইয়ের কাছ থেকেও একটা স্বীকৃতি মিলবে এবং বিদেশি প্লেয়ারেরও সেখানে সমাগম হবে। সরোজ, আমি আমাদের অনুষ্ঠান শেষ করব অবশ্যই, তার আগে যারা তোমাদের থেকে ছোট, জুনিয়র, যারা এই মুহূর্তে ক্রিকেট খেলছে, তাদের জন্য কোনো পরামর্শ, কোনো সাজেশন? তাদের জন্য সাজেশন এটাই কি, সিরিয়াসলি ক্রিকেট খেলো। ক্রিকেটকে যদি তোমরা ডিসিপ্লিনে রেখে খেলো, ক্রিকেটকে যদি ভালোবাসো, ক্রিকেটকে যদি তোমরা সবসময় ভাবো, তো ক্রিকেট সবসময় কোনোদিনও কাউকে ছাড়ে না। কোনো না কোনো একদিন তুমি কামব্যাক করবেই, আর ক্রিকেট তোমাকে দেবেই। তো ক্রিকেটকে ভালোবাসা যারাই ক্রিকেট খেলো। আর আমাদের এখন দুর্গাপুরেও অনেক টুর্নামেন্ট হচ্ছে, অনেক প্লেয়ার উঠে এসছে, যারা কিছু দিন, মিনিমাম 4-5 বছর আগে যেটা হচ্ছিল না দুর্গাপুরে, তো অনেক ক্রিকেটার উঠে আসে, অনেকে অনেক প্ল্যাটফর্ম পাচ্ছে। তারা এই প্ল্যাটফর্মটাকে ধরে রাখো, আর যতক্ষণই ক্রিকেট খেলো, সিরিয়াস খেলো, নিশ্চয়ই আগে যাবে তোমরা। অনুষ্ঠানের একদম শেষে আরেকটা প্রশ্ন, এই মুহূর্তে টি-20 বিশ্বকাপ চলছে। আমি সরোজকে একবারেই জিজ্ঞেস করব একবারে শেষে, যে ভারতের সম্ভাবনা কীরকম দেখছো? ভারতও এবছর আমার মনে হয় চ্যাম্পিয়ন হবে, ইন্ডিয়াই চ্যাম্পিয়ন হবে। কেন হঠাৎ এই কারণ ধারণা হলো? ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ যা আছে,
অভিষেক শর্মা একটু অসুস্থ হয়ে আছে, তো অভিষেক শর্মা আবার যদি কামব্যাক করে যায় তো আমার মনে হয় ইন্ডিয়া এই বছর চ্যাম্পিয়ন। কারণ ডিফেট করার মতো সেরকম আমি টিম দেখছি না, যেভাবে ইন্ডিয়া খেলে আসছে, যত টি20 ম্যাচ হয়েছে, লাস্ট 20-25টা ম্যাচ তো অসম্ভব ভালো যেভাবে খেলেছে। খেলে আসছে, মানে তাদেরকে ডিফিট করা আমার মনে হয় না এখন ওয়ার্ল্ডের কোনো টিম আছে। পাকিস্তানের ম্যাচটাতে বোঝা যাবে এই 15 তারিখে যেটা ম্যাচ আছে, কারণ পাকিস্তানের বোলিং অ্যাটাক 2-3টে স্পিনার ভালো এসেছে, তাদেরকে যদি মারতে পারে তো আমার মনে হয় না আর কোনো টিমের এগেনস্টে তাদের মানে কোনো চান্স থাকবে কি তারা তাদেরকে মানে টেক্কাও দিতে পারবে। তো ইন্ডিয়ার এই বছর ওয়ার্ল্ড কাপ জেতার পার্সেন্ট হচ্ছে, আমার পার্সেন্ট হবে 95%। অনেক ধন্যবাদ সরোজ প্রামাণিক, গেম চেঞ্জার সরোজ প্রামাণিক, টেনিস ক্রিকেটের রাজা দুর্গাপুরের। শুধু দুর্গাপুর কেন বলবো, রাজ্য জেলা রাজ্য ছাড়িয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, শারজাতে গিয়ে খেলে এসেছেন, ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং চিরশত্রু পাকিস্তানের সাথে, এবং সেই ম্যাচও তারা জয়লাভ করেছিলেন টেনিস ক্রিকেট খেলে। ভাবা যায় আজকের দিনে যখন 70-এর দশকে 80-র দশকের যুবকরা যখন ক্রিকেট খেলতো টেনিস ক্রিকেট, তখন এটা ভাবা যেত না যে এই টেনিস ক্রিকেট খেলেও একদিন কেরিয়ার করা যায়। অথচ সরোজরা আজকে বলছে যে হ্যাঁ, টেনিস ক্রিকেট খেলেও কেরিয়ার করা যায়, কারণ সেই দিকেই ধীরে ধীরে এগোচ্ছে টেনিস ক্রিকেট। এবং ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ শুরু হয়েছে, তার এটা সিজন 3 ছিল, এবং সেই আইএসপিএলের কমিটিতে রয়েছেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর, তার সাথেও সাক্ষাৎ করেছেন দুর্গাপুরের গর্ব সরোজ প্রামাণিক। সরোজকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ। তার আগামী দিনের জন্য আরও দুর্গাপুরকে গর্বিত হওয়ার সুযোগ তুমি করে দাও, এই প্রার্থনা করবো ঈশ্বরের কাছে। তোমার ক্রিকেট জীবন আরও ভালো হোক আগামী দিনে। এবং দর্শক বন্ধু যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, তারা দেখলেন যে কিভাবে টেনিস ক্রিকেট খেলেও একটা কেরিয়ারের তুঙ্গে খ্যাতির চূড়ায় পৌঁছানো যায়, তার উদাহরণ এই সরোজ প্রামাণিকরা দিচ্ছেন, এই জগৎ সরকাররা দিচ্ছেন। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যে কোনো খবর অনুষ্ঠানের জন্য আপনাদের চোখ থাকুক 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।